শুভ সকাল সকলকে। স্বাগত আমাদের চ্যানেল গ্লোবাল সাউথ এশিয়াতে। আমি কাজী ফজলে রাব্বাই, লন্ডন থেকে। আমার সাথে আজকে জয়েন করেছেন প্রফেসর শুভ বসু, কানাডা থেকে। আর বাংলাদেশ থেকে জয়েন করেছেন এমডি জায়েদ। জায়েদ ইস্টার্ন রুটের টেকনিক্যাল টিমের হেড। আমি একজন ক্রিয়েটিভ রাইটার এবং বিজনেস পার্সন। এবং শুভদা, প্রফেসর শুভ বসু, ওনাকে আপনারা চেনেন। তিনি একাধারে একজন ঐতিহাসিক, ভ্রমণ কাহিনী লেখক এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ওনার প্রচুর লেখা রয়েছে। সারা পৃথিবী জুড়ে উনি ভ্রমণ করেছেন, এখনো করে চলেছেন। আর আজকে আমরা তার কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বিষয় জানার জন্য একত্রিত হয়েছে এই মিটিংয়ে। সকলকে ধন্যবাদ। দাদা, আপনি একটু নিজের পরিচয়টা দিয়ে যদি একটু অভিবাদন জানান সকলকে। শুভ সকাল। আমার নাম শুভ বসু। আমি মন্ট্রিয়ালের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাস পড়াই এবং আমি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলাম, যেটা এক্ষুনি ফজলে রাব্বি বললেন। এবং আমি ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি এবং তারপরে আমি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে পড়িয়েছি। এবং ইউনাইটেড স্টেটসে আমি ইলিনয় স্টেট ইউনিভার্সিটি এবং সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি এবং বর্তমানে আমি ম্যাকগিলে পড়াই। আমার বাংলাদেশ নিয়ে একটি বই রয়েছে। বইটির নাম হচ্ছে ইন্টিমেশন অফ রেভলিউশন, গ্লোবাল 60s অ্যান্ড দ্য মেকিং অফ বাংলাদেশ। আজকে আমি এখানে ফজলে রাব্বির সঙ্গে মিলিত হয়েছি এবং জায়েদ ভাইয়ের সাথে মিলিত হয়েছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ দাদা। তো প্রথমেই আমরা একটা প্রশ্নে চলে যাব, যেটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের প্রশ্ন এবং যারা পণ্ডিত মানুষ হয়তো তাদেরও প্রশ্ন। কিন্তু আজকে আমি আমার দিক থেকে যে প্রশ্নগুলির উপরে জোর দেব, সেটা হচ্ছে একেবারেই সাধারণ মানুষের মনে যে প্রশ্ন উদয় হয়, এবং সকলের মনে প্রশ্ন উদয় হয়ও না, সেটাও আরেক সংকট। তো সেটা কেন হচ্ছে না সেইটাও জানবো দাদার কাছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এটাকে কি আমরা একটা সংকট কাল বলে মনে করতে পারি? কারণ কেউ কেউ মনে করছেন যে এটা সংকট নয়, এটা একটা উত্তরণের পথ। আবার কারো কারোর কাছে এটা এক গভীর অন্ধকার। তো এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? 2024 সালের জুলাই মাসে একটি অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থান। এবং সেই অভ্যুত্থানের কারণ ছিল প্রায় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত সঠিকভাবে নির্বাচন না হওয়া, এবং তার ফলে জনগণের মধ্যে কিছু ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভের ভিত্তিতে তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে গুলি চালনার ফলে সরকার বিরোধী মনোভাব তীব্র হয় এবং সেখানে সামরিক বাহিনী সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে যাবার ব্যবস্থা করে দেন। তার পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পিছনে দুটি রাজনৈতিক মতামত, দুটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে। একটি গোষ্ঠীর মতামত ছিল যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান হলো একটি বিপ্লব, কাজেই আমরা সামগ্রিকভাবে সেই বিপ্লবী একটি গণবিপ্লবী একটি সরকার গঠন করব এবং সেই সরকার আমাদের পরিচালনা করবে এবং আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রণয়ন করব। কিন্তু এটি বোধহয় সীমিত মানুষের মধ্যে, যারা গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন, সীমিত মানুষের মধ্যে এই ধারণা ছিল। মূলগতভাবে সামরিক বাহিনীর প্রধান গণ অভ্যুত্থানের ফলে একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে দেন এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার 1972 সালে প্রণীত যে সংবিধান, সেই সংবিধান মেনে তৈরি হয় এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তার বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করেন এবং বাংলাদেশের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেন। সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা, কিন্তু বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী তারা দুটি বিষয়ের উপর গুরুত্ব দেন এবং সেই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিতে গিয়ে নির্বাচন সম্পর্কে তারা একটি ধোঁয়াশা তৈরি করেন। একটি বিষয়ের উপর গুরুত্ব হচ্ছে যে তারা 1972 সালে সংবিধানকে বর্জন করতে চান বা সংস্কার করতে চান এবং তারা মনে করেন যে সংবিধান সংস্কার করলে পরেই তারা কোনো স্বৈরতন্ত্রী সরকার পুনরায় ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু সেই সংবিধান সংস্কার করার যে পরিবেশ, যে প্রাতিষ্ঠানিক রূপ এবং যে আইনগত ভিত্তি, সেই আইনগত ভিত্তি বা রূপ তাদের আছে কিনা সেটা জানা নেই। কারণ সংবিধান সংস্কার করতে গেলে পরে একটি সংবিধান সভাকে নির্বাচিত করতে হয় এবং সেই সংবিধান সভা একটি নতুন সংবিধান গ্রহণ করতে পারে। তারা সেই পথে না গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনুযায়ী তারা 3 মাসের মধ্যে তাদের নির্বাচন ঘোষণা করার কথা, কিন্তু সেটা তারা করেন। অন্যদিকে তারা যে সংস্কারের কথা বলেছেন সেই সংস্কারের জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডিস্টিংগুইশড অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে নিয়ে যান। ডক্টর আলী রিয়াজ সংবিধান সভার সংবিধান সংস্কার প্রণয়নের দায়িত্বে যে কমিটি, সেই কমিটির উপপ্রধান এবং তার ফলে তারা এক ধরনের জরিপ করেন, জনমত জরিপ করেন বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা তারপরে একটি সংবিধান সংস্কারের খসড়া তৈরি করার কথা উল্লেখ করেন। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়ে চলেছে। একটি গুরুত্বপূর্ণ দল হচ্ছে বাংলাদেশের ছাত্রদের তৈরি করা রাজনৈতিক দল, যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই দলগুলির মধ্যে কোনো ঐক্যমত নেই। মূলত বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা চাইছেন নির্বাচন হোক। বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম দল জামাতে ইসলামী নির্বাচন চাইছেন না। অন্যদিকে এই সরকার যতদিন না বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, তারা মনে করছেন যে গুলি চালনার পিছনে এবং তথাকথিতভাবে ফ্যাসিবাদী, যদিও ফ্যাসিবাদ শব্দটি বিতর্কিত, তথাকথিতভাবে ফ্যাসিবাদী যারা সরকার ছিল তাদেরকে প্রতিহত করতে গেলে পরে সংবিধান সংস্কার করতে হবে এবং সেই জন্যে তারা তাদের দাবিতে অচল আছে। তার ফলে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশার ফলে প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল একটি সরকার পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের দুর্বলতার পরিচয় দিচ্ছেন এবং যারা তথাকথিত জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের একাংশ নানা ধরনের সহিংস রাজনীতিতে ভূমিকা পালন করেছেন এবং তারা এর মধ্যে বাংলাদেশের ভূতপূর্ব রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু বলে যিনি পরিচিত, 1969 সালে 23শে ফেব্রুয়ারি যাকে বঙ্গবন্ধু আখ্যা তৎকালীন ছাত্র আন্দোলনের কর্মীরা দিয়েছিলেন, তার বাড়ি ধ্বংস করেছেন। কিন্তু তার চাইতেও বড় কথা হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মব সন্ত্রাস বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশে নতুন বিনিয়োগ আসছে না, যদিও বাংলাদেশের আর্থিক
ভারসাম্য অনেকখানি রয়েছে, কিন্তু নতুন বিনিয়োগের পথ বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমার প্রসঙ্গে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কি করিডোর দেবেন কিনা তাই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার আবার চীনের সরকারের সঙ্গেও ঘনিষ্ঠ মিত্রতা তৈরি করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক একটুখানি অবনতি হয়েছে, এবং একটা বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী এবং ভারতের রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং নানা ধরনের সংঘাতমূলক চিন্তা ভাবনা আলোড়িত হয়েছে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে বাংলাদেশের যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ, তাদের মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা একটা সংকটজনক অবস্থা, যদিও এটা একটা উত্তরণের অবস্থার হওয়া উচিত ছিল, কিন্তু সেই উত্তরণের পরিবর্তে বর্তমান অবস্থা একটি সংকটজনিত অবস্থা। প্রসঙ্গত উল্লেখ করা ভালো যে 1972 সালে যে সংবিধান তৈরি হয় সেটা পাকিস্তান আমলে 1970 সালে নির্বাচনে যে সংবিধান সভা নির্বাচিত হয়েছিল, সেই সংবিধান সভা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে সেই সংবিধান তৈরি হয়, এবং তার ফলে সেই সংবিধানের বৈধতা আছে। পরে সেই সংবিধান নানাভাবে সংস্কার করা হয়। পরবর্তীকালের সেনাপতি সংস্কার করাটা একটি নির্ভর করে যারা বৈধভাবে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তাদের নির্বাচনের উপরে, এবং আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত নির্বাচন করবেন তত বেশি তারা একটি বৈধ সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে পারবে। অনেক ধন্যবাদ দাদা। আমি আপনার এই কথাগুলি থেকে কিছু বিষয় নোট করেছি যেগুলো আমি প্রশ্ন করব। আমি ঠিক উল্টো দিক থেকে যাচ্ছি। আপনি সংবিধানের কথা বললেন, তো সংবিধান কিন্তু বারবার একটা সংশোধনের প্রস্তাব উঠে এসছে সংবিধান নিয়ে, কিন্তু এই যে পরপর আহ, বিভিন্ন সরকার এসছেন, কিন্তু সংবিধান তারপর আবার সংশোধন করতে হচ্ছে। এই যে সংবিধান সংশোধনের অস্থিরতা, এই অস্থিরতার কারণটা কি? কেন বারবার একটা জিনিস সংশোধন করতে হবে, এবং সেটা সংবিধান যে অনুযায়ী দেশ চলবে, এবং সেটা কেন স্থির থাকবে না? এটার পেছনে কি সংকট থাকতে পারে বলে আপনার মনে হয়? বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ অস্থির রাজনীতিকে প্রত্যক্ষ করেছে। প্রথমত বাংলাদেশ যখন 1971 সালে জন্মলাভ করে তখন তা 9 মাসের একটি সশস্ত্র সংগ্রামের ফলে জন্মলাভ করে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে বিপুল গণহত্যা হয়েছিল। সেই সময় বাংলাদেশে বহু নারী ধর্ষিতা হয়েছিলেন। বাংলাদেশের সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং অর্থনীতিতে একটা গভীর সংকট ছিল। এই মুহূর্ত থেকে বাংলাদেশের যাত্রা শুরু হয়, এবং স্বভাবতই যে দেশ একটি গণহত্যা সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই দেশের অভ্যন্তরে তখন নানা ধরনের রাজনৈতিক ঘাত প্রতিঘাত ছিল। শেখ মুজিবুর রহমান 1972 সালে ক্ষমতায় আসার পরে উনি পুরনো সংবিধান সভার, উনি পাকিস্তান আমলে নির্বাচিত যে সংবিধান সভা ছিল সেই সংবিধান সভার তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশের সদস্যদের নিয়ে একটি সংবিধান প্রণয়ন করেন। ডক্টর কামাল হোসেন সেই সংবিধানকে সহযোগিতা করেন প্রণয়নে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তার ফলে কমেনি। 1973 সালে নির্বাচন হয়। অনেকে মনে করেন সেই নির্বাচনে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ কারচুপি করেছিল, এবং তার ফলশ্রুতিতে সেই নির্বাচন নিয়ে নানা ধরনের বৈধতা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে থাকে। বাংলাদেশে সেই সময় দুটি বিপ্লবী আন্দোলন তৈরি হয়। একটি যারা 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল,
ছাত্ররা তাদের একটি অংশ একটি মার্ক্সবাদী সংগঠন তৈরি করেন, যার নাম হলো ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল। এবং তারা শেখ মুজিবের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেন। তারা মনে করতেন যে সেই মুহূর্তে একটি সমস্ত রাজনৈতিক দলকে মিলিয়ে একটি সরকার তৈরি করতে হবে। সেই সময় বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের মাওবাদী সংগঠন ছিল। সেই মাওবাদী সংগঠনদের মধ্যে একটি হলো সর্বহারা পার্টি সিরাজ শিকদারের, এবং সেই মাওবাদী সংগঠন তারাও বিপ্লবের হুমকি দেন, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এবং এই দুই আন্দোলনের পাশাপাশি যেহেতু 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের ফলে তেল উৎপাদন আরব দেশগুলি বন্ধ করে দেয়, ফলে বিশ্বের বাজারে একটি মুদ্রাস্ফীতি হয়। বাংলাদেশের অর্থনীতি প্রথমেই বলেছি নাজুক পরিস্থিতিতে ছিল। সেই নাজুক পরিস্থিতির ফলে সেখানে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হয়। বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানকারী বেড়ে যায়। ভারতবর্ষের সাথে উন্মুক্ত সীমানা থাকায় ভারতবর্ষে চোরাচালানকারী বেড়ে যায়, তার ফলে একটা বিপুল মুদ্রাস্ফীতি দেখা দেয়। এবং 1974 সালে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ দেখা দেয়, এবং সেই দুর্ভিক্ষের পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিস্থিতিও তখন জটিল ছিল। আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ একান্তভাবে একঘরে ছিল। এর ফলশ্রুতিতে 1974 সালে বাংলাদেশের স্বীকৃতি মেলে জাতিসংঘে যাবার, এবং বাংলাদেশের স্বীকৃতি মেলে পাকিস্তানের থেকে, এবং ইসলামিক সম্মেলনে যোগ দেওয়ার পরে। কিন্তু 1974 সালের দুর্ভিক্ষের পর শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন একটি দ্বিতীয় বিপ্লবের, এবং তাকে তিনি বলেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। এবং তার ফলে তিনি সংবিধানকে স্থগিত রেখে তিনি বাকশাল বলে একটি এক দল কেন্দ্রিক একটা ব্যবস্থা শুরু করেন। বাংলাদেশে বলা যেতে পারে এটা স্বৈরতন্ত্রের একটা পটভূমি। এবং সেই বাকশালের প্রথম দিকে একটা সাফল্য ছিল যে অর্থনীতিকে শেখ মুজিবুর রহমান বিশেষ করে উৎপাদনকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। একটা সেই সময় সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ ছিল। সেই সময় রক্ষী বাহিনী তৈরি হয়েছিল, রক্ষী বাহিনী তৈরি নিয়ে সামরিক বাহিনীর মধ্যে অস্বস্তি ছিল। বাংলাদেশের বিভিন্ন অংশের মধ্যে বলা হয়েছিল যে ভারতবর্ষ বাংলাদেশকে একটি অধীনতামূলক মিত্রতা নীতিকে আবদ্ধ করে ফেলেছে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে 1975 সালে একটি সামরিক অভ্যুত্থান করেন জুনিয়র অফিসাররা। তারা শেখ মুজিবুর রহমানের কে সপরিবারে হত্যা করেন, এবং সেই হত্যাকাণ্ডে শিশু এবং প্রেগনেন্ট মহিলাদেরও হত্যা করা হয়। এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা যায়, কু হয়, আবার কাউন্টার কু হয়। এর মধ্যে থেকে জিয়াউর রহমান সেনাপতি হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন, এবং জেনারেল জিয়াউর রহমান অনেকটাই আইয়ুব খানের মতনই একটি সংস্কারের পথে হাঁটেন, এবং সেই সংস্কারটা বলা যায় যে একটা তার লক্ষ্যে ছিল বাংলাদেশ একটা মোটামুটি ভাবে বাঙালি পাকিস্তান হবে, এবং সেই উৎসাহ নিয়েই তার মধ্যে একটা মডারেট মুসলিম কান্ট্রি তৈরি হবে। এবং সেই জন্য তিনি সংবিধান সংস্কার করেন। সংবিধানে সার্বভৌমত্ব, তিনি বলেন যে সার্বভৌম ক্ষমতার উৎস হলেন ঈশ্বর বা আল্লাহ। এবং জিয়াউর রহমান তার পরবর্তীকালে প্রথমে তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন, পরবর্তীকালে তিনি একটি রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন তৈরি করেন, এবং সেখানে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে তিনি নিজেকে জিতিয়ে নিয়ে আসেন, এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে তখন সাংঘাতিক গোলযোগ চলতে থাকে। এবং সামরিক বাহিনীতে তার ফলে জিয়াউর রহমান সামরিক বাহিনীর মধ্যে ক্রমাগত বিদ্রোহ দমনের জন্য প্রায়
3,000-4,000 সৈনিককে হত্যা করেন। এর পরবর্তীকালে তিনিও এই টানাপোড়েনের মধ্যে মারা যান এবং তারপরে বাংলাদেশে তার মৃত্যুর পরে একটি নির্বাচন হয়। সেই নির্বাচন মোটামুটি ভাবে সঠিক নির্বাচন ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে জেতে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাসন করতে পারেন না, যা সামরিক বাহিনীর জেনারেল এরশাদ ক্ষমতা আসেন। ফলে জেনারেল এরশাদ তার মতো করে সংবিধান সংস্কার করেন। 1991 সালে আবার 1972 সালের সংবিধান শুধুমাত্র একটি বাদ দিয়ে, একটি ক্লজ বাদ দিয়ে 72 সালের সংবিধান ছিল ধর্মনিরপেক্ষ সংবিধান। এখানে বলা হয় যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, যদিও সেই রাষ্ট্র ধর্ম সমস্ত ধর্মের সঙ্গে তাল মিলিয়ে চলবে। এবং এই বাদ দিলে পরে 1991 সাল থেকে 2014 সাল অবধি মোটামুটি ভাবে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধান গঠন হচ্ছে। সেই সময়ও দুটি দলের মধ্যে পারস্পরিক আস্থা না থাকার জন্য নির্বাচন করার জন্য 1996 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা প্রভিশন তৈরি করা হয় এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন অনুযায়ী 1996 সালের প্রথম নির্বাচনকে খারিজ করে দ্বিতীয়বার নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। আবার 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়, আবার বিএনপি ক্ষমতায় আসে। 2006 সালে সামরিক বাহিনী আবার ক্ষমতা দখল করে নেন এবং সামরিক বাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেন। সেই সরকার প্রায় 2 বছর ক্ষমতায় থাকে এবং 2008 সালে আবার নির্বাচনে আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং তারা সেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা সংবিধান সংস্কার করে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা বিলোপ করে দেন এবং সেটা সুপ্রিম কোর্টও সেই ক্ষেত্রে তাদের সপক্ষে রায় দেন এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে 2014 সালে বিরোধী পক্ষ ভোট বয়কট করেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ একতরফা ভাবে জয়লাভ করেন এবং সেই সময় জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছিল 2 মাস ধরে। বিএনপি এবং জামাত মূলত সেই আন্দোলনের নেতৃত্ব দেন। 2018 সালে আবার নির্বাচন হয় 2019 সালে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বলা হয়ে থাকে কারচুপি করে নির্বাচন জয়লাভ করেছিলেন এবং 2024 সালের নির্বাচন, সেই নির্বাচন আবার মূল বিরোধী পক্ষ যে বয়কট করেন এবং তার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা রয়েছে। সেই অস্থিরতার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মূল মতাদর্শগত ভিত্তি কি হবে। মূল মতাদর্শগত ভিত্তি হবে তাকে একটা বাঙালি রাষ্ট্র হবে, না সেই রাষ্ট্র একটি বাংলাদেশি রাষ্ট্র হবে। বাংলাদেশি রাষ্ট্র মানে বাংলাদেশের অভ্যন্তরের জনগণের অভ্যন্তরে যে মুসলমান সমাজ দিয়ে বিরাট এই জনগোষ্ঠী 90% তারা মানে সেই বাংলাদেশি জাতীয়তাবাদ হবে, এইটা একটা বিতর্ক। দ্বিতীয় একটা বিতর্ক হচ্ছে যে দুটো পরিবার বাংলাদেশের ক্ষমতার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা জিয়াউর রহমানের পরিবার এবং আর একটি শেখ মুজিবুর রহমানের পরিবার এবং দুটি পরিবারকে কেন্দ্র করে দুটি রাজনৈতিক দল গড়ে উঠেছে এবং দুইটি পরিবারের মধ্যেকার যে পারস্পরিক আস্থা অনাস্থা সেটাও প্রচন্ড তীব্র এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতিতে ক্রমাগত আমরা দেখতে পেয়েছি যে বিরোধী পক্ষে যারা থাকেন তাদেরকে হত্যা করার চেষ্টা হয়। এটা আওয়ামী লীগ আমলে গুম খুন ইত্যাদির মধ্যে দিয়ে, আবার তার আগে বিএনপির আমলে গ্রেনেড হামলা হয়েছিল এবং শেখ হাসিনা প্রায় মারা যেতে যেতে বেঁচে যান, দিয়ে বহু মানুষ মারা যান এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার কারণ দুটো, একটা মতাদর্শগত কারণ আর একটা হচ্ছে এই দুটি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলের মধ্যেকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আর একটি কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে
প্রতিষ্ঠান একান্তভাবে দুর্বল, মানে নির্বাচন কমিশন দুর্বল, বিচার ব্যবস্থা দুর্বল, সামরিক বাহিনী এখন পর্যন্ত নিরপেক্ষ বললে পরেও তারা মাঝে মাঝে ক্ষমতা গ্রহণের অভিপ্সা প্রকাশ করেন। 2006 থেকে 8 তারা ক্ষমতা গ্রহণ করেছিলেন, কাজে কাজে আবার 1975 থেকে 1990 তারা ক্ষমতা, দীর্ঘ 15 বছর তারা ক্ষমতা গ্রহণ করেছিলেন। ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিতে বিভিন্ন যে স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সামরিক বাহিনী এবং বাংলাদেশের যে এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, এদের মধ্যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোনো ধরনের মতের মিল না হওয়ার ফলে বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা আছে। অর্থাৎ তিনটে জিনিস, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং স্টেক হোল্ডারদের মধ্যেকার মতবিরোধ, দুই হচ্ছে দুটি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলের মধ্যে বিরোধ, আর তৃতীয়ত মতাদর্শগতভাবে বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ হবে না বাংলাদেশি জাতীয়তাবাদ হবে তাই নিয়ে বিরোধ, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের এই সাংবিধানিক এবং রাষ্ট্রনৈতিক সংকট দীর্ঘস্থায়ী রূপ লাভ করেছে। অনেক ধন্যবাদ দাদা, একটা দীর্ঘ উত্তর দিয়েছেন। তো এখান থেকে আবার আমরা একটু পিছনে ফিরে যাই, ঠিক 1 বছর বা তারও আগের সময়টায় যখন কোটা আন্দোলনটা হচ্ছিল। তো আমরা জানি যে যেই আন্দোলন করে সরকার বদল হলো এবং সেই আন্দোলনের ফলে যারা সরকারে এলেন, একটা শব্দ খুব জনপ্রিয় হয়েছে, যেটা হঠাৎ করেই সকলে এটা নিয়ে কথা বলছিলেন, সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। তো যারা এখন উপদেষ্টা হিসাবে এসেছেন বা সরকার এসছেন, তাদের অনেককেই আগে এই আমাদের চেনা যেই রাজনৈতিক প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে দেখা যায়নি। তো তারা সরকারে এলেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তবে কি এই যে একটা শ্রেণী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিলেন বা বাংলাদেশেও ছিলেন, তারা একটা সরকার পরিবর্তনের ফলে একটা ক্ষমতার কেন্দ্রে চলে এলেন এবং তারা কিছু কমিটমেন্ট দিলেন মানুষকে যে এই সমস্ত বিষয় আমরা সংস্কার করব। কিন্তু 1 বছর না যেতে যেতেই দেখা গেল যে একটা বিপুল সংখ্যার মানুষ হতাশ হয়ে গেলেন যে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারছেন না। তো এখানে আমার প্রশ্ন হলো যে এই যে মেটিকুলাস ডিজাইন, এই বিষয়টা মানে এটা কি সত্যি এরকম করে ক্ষমতায় এসে মানে এটা কতটা বাস্তব আসলে? এই এই ডিজাইনটা মেটিকুলাস কিনা, বা এটা আগে থেকে কোনো পরিকল্পিত বিপ্লব আন্দোলন, সেটা আমি সেই প্রশ্নটা আমি করছি না। আমি জিজ্ঞেস করছি যে এর বাস্তবতাটা কতটা ঘটা সম্ভব, যে যদি এরকমটা ঘটেও থাকে তবে এটা কি আদৌ এরকম করে এই সংস্কারটা কতটা বাস্তব হতে পারে? কারণ এদের মধ্যে অনেকেই আগে তারা, যেটা বলছি আমি, যে রাজনীতির একটা একটা চেনা একটা প্রাঙ্গণ আছে। আমরা যেটা জানি যে আমাদের দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, এখানে যারা রাজনীতি করেন সেই রাজনীতিটাকে আমরা বলি রাস্তার রাজনীতি। রাস্তার রাজনীতি মানে যারা রাস্তায় ঘুরে মানুষের কাছে যান, তো মানুষের সঙ্গে মেশেন, একদম মানুষের জীবনের যে সংকটগুলি, সেই মানুষগুলির সঙ্গে তাদের একটা সম্পর্ক এবং যাপন। তো সেই সেই যে একটা রাজনীতি, এবং সেই রাজনীতির সংস্পর্শ ছাড়া পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশের রাজনীতির যেটাকে আমরা হাল ধরা বলতে পারি সেটা ধরা। আবার একই সঙ্গে নিশ্চয়ই একটা বিপুল শ্রেণী বাংলাদেশেও তাদের সঙ্গ দিচ্ছেন, এবং অবশ্যই যারা বাংলাদেশের বাইরে ছিলেন তাদের এক ধরনের অভিজ্ঞতা রয়েছে, যেটা নিঃসন্দেহে একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। কিন্তু তবুও যেভাবে এই ঘটনাটা ঘটলো, সেটা সেটা কি আদৌ খুব একটা বাস্তবসম্মত? মানে এই সংস্কার আসলে সত্যি কতটা সম্ভব? মূলত মেটিকুলাস ডিজাইন শব্দটি ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবহার করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই মেটিকুলাস ডিজাইনের মাথা হলেন
মাহফুজ আলম বলে একজন তরুণ, এবং তিনি তার উপদেষ্টাও হয়েছিলেন। কিন্তু মূল প্রশ্ন হলো যে মেটিকুলাস ডিজাইন শব্দটা উনি হয়তো আবেগতাড়িত হয়ে একটি বিশেষ মুহূর্তে ব্যবহার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির জগতের লোক নন, তিনি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের লোক এবং মূলত মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ আন্দোলনের মধ্যে দিয়ে তার পরিচিতি এবং গ্রামীণ ব্যাংক স্থাপনের মধ্যে দিয়ে তার পরিচিতি। ফলে এবং তিনি অত্যন্ত বরিষ্ঠ ব্যক্তি, প্রায় ৮০ ওপরে তার বয়স। ফলে মেটিকুলাস ডিজাইন শব্দটি একটি একটি আমার ধারণা জীব আলগা করা শব্দ। উনি এটা নিয়ে এই যে মেটিকুলাস ডিজাইন শব্দটির মূল যে উৎস সেটা উনি করতে পারেননি। এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে, তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ছিল সেটাকে উনি একটি মেটিকুলাস ডিজাইন বলে দিয়েছেন। এবং তার ফলে অবশ্যই সরকারের বিরোধীরা এবং বিভিন্ন মহল থেকে মেটিকুলাস ডিজাইন শব্দটির কথা বলা হয়েছে। কিন্তু মেটিকুলাস ডিজাইন মানে তাদের পরবর্তীকালের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক ধরনের ব্লুপ্রিন্ট ছিল, সেটা আমার কখনোই মনে হয়নি। বরং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক ঘাত প্রতিঘাত, গত ১ বছর ধরে যে মবের শাসন ইত্যাদি চলেছে, এইটার ফলশ্রুতিতে আমার কাছে কোনো মেটিকুলাস ডিজাইনের ছবি পাওয়া যায়। তাহলে কি কেউ কি বিদ্রোহের জন্য প্রয়াস করছিলেন না? যেটা বলা যেতে পারে, এটা ভারতবর্ষের রাজনীতিতেও দেখছি, বাংলাদেশের রাজনীতিতেও দেখছি, এখন ধর্মীয় জাতীয়তাবাদী শক্তি বা ধর্মীয় মৌলবাদী শক্তি বাংলাদেশের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যার মূল মেরুদণ্ড, এবং তাদের নানা ধরনের শাখা প্রশাখা রয়েছে এবং সেই শাখা প্রশাখার মধ্যে দিয়ে তারা তাদের মতাদর্শকে প্রচার করেন। এবং তাদের একটা সামাজিক দিক রয়েছে, তারা বিদ্যালয় স্থাপন করেন, তারা মন্দিরে গিয়ে উল্লেখ করেন, মন্দিরের সঙ্গে মন্দির স্থাপন করেন। ভারতবর্ষের ক্ষেত্রে এটা সত্যি। বাংলাদেশের ক্ষেত্রে জামাতে ইসলামী নামক দলটি অত্যন্ত সুসংগঠিত দল, তাদের একটা সুসংগঠিত অভিমত রয়েছে এবং সুসংগঠিত পরিকল্পনা রয়েছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ বাংলাদেশের জনসাধারণের মধ্যে নির্বাচনে এখনো অবধি, এই নির্বাচন যদি 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, সেই নির্বাচনের আগে পর্যন্ত জামাতে ইসলামী শতকরা 10 ভাগের বেশি ভোট কখনো পান। কিন্তু জামাতে ইসলামের এই সংগঠিত রূপ, জামাতে ইসলামের বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ, জামাতে ইসলামের যে বিপুল অর্থ তহবিল রয়েছে, এইগুলির ফলশ্রুতিতে বলা যেতে পারে। এবং এখন দেখা যাচ্ছে জামাতে ইসলামের যে ছাত্র শিবির, তারা একটা সময় ছাত্রলীগের অভ্যন্তরেও কাজ করেছেন এবং ছাত্রলীগের একটা বিরাট অংশের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। ফলে যদি কোনো মেটিকুলাস ডিজাইন থেকে থাকে, তাহলে এই সংগঠনটির একটি মেটিকুলাস ডিজাইন আছে বাংলাদেশের রাজনৈতিক রূপরেখাকে পাল্টে দেওয়ার, এবং একটি সুসংগঠিতভাবে তারা এগিয়ে যাবার প্রয়াস করছেন। তাদের কাছে সমস্যা হচ্ছে দুটি। একটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ মূলত দুটি রাজনৈতিক দলকে সমর্থন করেন, আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা জামাতে ইসলামীর গ্রামাঞ্চলে তাদের যে প্রভাব সেটা একান্তভাবে সীমিত। আর দ্বিতীয় সমস্যা রয়েছে যে বাংলাদেশে আরো যে ইসলামী দলগুলি রয়েছে তাদের সাথে তাদের সম্পর্ক কখনো মন্দ, যেরকম হেফাজতে ইসলাম বা অন্য যে ধরনের রাজনৈতিক দল রয়েছে, কিছু রাজনৈতিক দল নিষিদ্ধ, হিজবুল তাহরির ইত্যাদি, তাদের সঙ্গে জামাতে ইসলামের কখনো ভালো সম্পর্ক, কখনো মন্দ সম্পর্ক। এবং বাংলাদেশে যেহেতু তারা মূলত একটি সালাফিপন্থী দল, তাদের সাথে বাংলাদেশের গ্রামাঞ্চলে যে বিপুল সংখ্যক মানুষ পীরবাদে বিশ্বাস করেন, তাদের সাথেও
সম্পর্ক খুব খুব সৌহার্দ্যপূর্ণ নয়। ফলে এইটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন যদি কারো থেকে থাকে, সেটা হচ্ছে জামাতে ইসলামীর রয়েছে। কিন্তু বাকি যে গোষ্ঠী বাংলাদেশে মূলত এখন সরকার চালাচ্ছেন, যেটা একটা অক্সিমোরন, কারণ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইজ রানিং দি গভর্নমেন্ট। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং সেইটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান, একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এরা কেউই রাজনৈতিক অঙ্গনে, এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এরা সরকার চালাচ্ছেন। এবং কিন্তু এই সরকার এবং কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি এই সরকারের সম্পৃক্ততা নেই, যদিও একটি রাজনৈতিক দলকে বলা হয়ে থাকে, বাংলাদেশের বিরোধীরা বলছেন তারা হলেন কিংস পার্টি, কিন্তু সে এছাড়া ছাত্রদের রাজনৈতিক দল, এছাড়া বাংলাদেশে তাদেরও ক্ষমতা মূলগতভাবে অপরীক্ষিত, এবং তারা এখনো যে নিবন্ধন পেয়েছেন তা নয়। ফলে আমি কোথাও মেটিকুলাস ডিজাইন দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে একটা জটিল সংকটপূর্ণ যাত্রা শুরু করেছেন, এবং সেই যাত্রার শেষ কোথায় সেটা তারাও জানেন না, এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সে বিষয়ে অবহিত করছেন না। এবং কিছু ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে যেহেতু জামাতে ইসলামী এবং তার সংশ্লিষ্ট লোকজনের একটি বিশেষ রাজনৈতিক মতবাদ আছে, কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে মানুষের পোশাক পরিচ্ছদ, মহিলাদের পোশাক পরিচ্ছদ ইত্যাদি নিয়ে নানা ধরনের হস্তক্ষেপ হচ্ছে সামাজিক স্তরে। সেইটা একটা অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ, কিন্তু মেটিকুলাস ডিজাইন সরকারের পক্ষে কিছু নেই। একটি মাত্র রাজনৈতিক দলের ক্ষেত্রে সে খানিকটা মেটিকুলাস ডিজাইন আছে, কিন্তু সেটা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্যের জন্য। আচ্ছা, তাহলে আপনি বললেন যে মেটিকুলাস ডিজাইনের যে বিষয়টা, এটা কোনো তাৎক্ষণিক বা কয়েক বছরের বা কয়েক মাসের কোনো পরিকল্পনা নয়, সেটা জামাতে ইসলামের একটা দীর্ঘকালীন রাজনৈতিক পরিক্রমা বা উদ্দেশ্য, সেটা তাদের আগে থেকেই ছিল বা এখনো আছে। তো আরেকটা বড় বিতর্ক বাংলাদেশে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে। আমরা আজকে রবীন্দ্রনাথের বিষয়ে বাংলাদেশিদের বা বাংলাদেশের সর্বস্তরের মানুষের যেই দৃষ্টিভঙ্গিগুলি, এই বিষয়ে আপনার কিরকম চিন্তা বা আপনার পর্যবেক্ষণ কি, এটা আমি জানতে চাইবো। তার পাশাপাশি জানতে চাইবো ঠিক একইভাবে আরো দুইজন মানুষকে নিয়ে, একজন হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া, আরেকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ এই তিনটা বিষয় বা বিতর্ক, এই তিনজন ব্যক্তিকে নিয়ে, এটা আমার মনে হয় যে আমাদের আপনার কাছ থেকে জানা প্রয়োজন যে আপনার এই বিষয়ে কি পর্যবেক্ষণ এবং মতামত। প্রথমত রবীন্দ্রনাথকে নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্য একটুখানি আমার ক্ষেত্রে একটুখানি অদ্ভুত থেকে, কারণ রবীন্দ্রনাথ বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগেই রবীন্দ্রনাথ পৃথিবী থেকে চলে গেছেন। রবীন্দ্রনাথ 1861 থেকে 1941 সাল অব্দি জীবিত ছিলেন। কাজেই রবীন্দ্রনাথ বাংলাদেশ বা পাকিস্তান কোনোটির সঙ্গেই পরিচিত হননি। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথের সঙ্গে রাজনীতির সংস্পর্শ 1905 থেকে 1907 সালে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে খানিকটা ছিল, তা এছাড়া তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। তৃতীয়ত, রবীন্দ্রনাথ হচ্ছেন জাতীয়তাবাদের বিরোধী মানুষ। রবীন্দ্রনাথ মনে করতেন উগ্র জাতীয়তাবাদ, যেহেতু উনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমটা দেখেছিলেন, উগ্র জাতীয়তাবাদ মানুষের যে সংবেদনশীল মনন সেইটাকে ধ্বংস করে দেয় এবং যুদ্ধের পথে রাষ্ট্রকে নিয়ে যায়। ফলে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের সাংস্কৃতিক জগৎ নিয়ে তার যে সাংস্কৃতিক অবদান সেইটা নিয়ে তাদের বাংলাদেশে যে খুব বেশি আলোচনা হয় তা নয়। রবীন্দ্রনাথের সঙ্গে তিনি কি করেছেন এবং করেননি, এবং কি কেন করেছেন এবং কেন করেননি, এইগুলি নিয়ে মূলত আলোচনা হয়। এছাড়াও রবীন্দ্রনাথকে নিয়ে নানা ধরনের কুৎসামূলক আলোচনাও হয়। এইবার প্রথমত আমি আসি যে রবীন্দ্রনাথের যে সামাজিক চিন্তা, রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথের যে নারী পুরুষের সম্পর্ক নিয়ে চিন্তা, রবীন্দ্রনাথের পরিবেশ এবং মানুষের মধ্যেকার সম্পর্ক নিয়ে যে চিন্তা, রবীন্দ্রনাথের ব্যক্তির সঙ্গে সমাজ এবং প্রাচ্যের সাথে প্রতীচ্যের সম্পর্ক নিয়ে চিন্তা, এই নিয়ে মানুষ খুব বেশি কথা বলেন না। রবীন্দ্রনাথ একটা প্রচার করা হয় রবীন্দ্রনাথ বাঙালি মুসলমানের বিরোধী। এই প্রচারটা কেন তৈরি করা হয় সেটা আমি জানি না। তার কারণ হচ্ছে রবীন্দ্র লেখায় কোথাওই কোনোভাবেই মুসলমান বিরোধী কোনো ধরনের শব্দ পর্যন্ত চয়ন হয়নি। রবীন্দ্রনাথ একটি কবিতা শুধু লিখেছিলেন, সেটা তার যৌবনবেলায় লিখেছিলেন, সেটা শিবাজি উৎসবকে কেন্দ্র করে। সেই সময় ভারতবর্ষে শিবাজির ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের, তার প্রতি এক ধরনের, তাকে কেন্দ্র করে এক ধরনের জাতীয়তাবাদী উত্থানের প্রয়াস হচ্ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ কবিতাটি লেখেন। কিন্তু রবীন্দ্রনাথ এছাড়াও প্রচুর সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথ কাবুলিওয়ালা বলে একটি ছোট গল্প লিখেছেন। আপনি জানেন কাবুলিওয়ালার বক্তব্য কি। যে সময়ে ভারতবর্ষে বাঙালি উচ্চবর্ণের বাঙালি হিন্দু সমাজ কোন ধরনের মুসলমান চরিত্রকে নিয়ে কোন ধরনের রচনা লিখত না, বা কোন ধরনের সংবেদনশীল মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রচনা লিখত না, সেই সময় রবীন্দ্রনাথ কাবুলিওয়ালা লিখেছেন 1888 সালে। রবীন্দ্রনাথ সেই সময় হিন্দু সমাজের অভ্যন্তরে যে তীব্র ধরনের এক ধরনের হিন্দু জাতীয়তাবাদের উত্থান হচ্ছে তারও প্রতিবাদ করেছেন তার লেখার মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ তার 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে রবীন্দ্রনাথ যে ধরনের এবং বঙ্গভঙ্গ চলাকালীন রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে বয়কট আন্দোলনটি সঠিক নয়, আমাদের আত্মশক্তির বিকাশ অর্থাৎ কনস্ট্রাকটিভ স্বদেশী তৈরি করতে হবে। আত্মশক্তির বিকাশ বলতে তিনি বলছেন নানা ধরনের স্বদেশী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে ইত্যাদি। এবং রবীন্দ্রনাথ সেক্ষেত্রে বারবার বলছেন যে মুসলমান কৃষকের ওপরে, নমশূদ্র কৃষকের ওপরে বয়কট চাপিয়ে দেওয়া বাবুদের পক্ষে এটা একটি গর্হিত কাজ। পরে তিনি ঘরে বাইরে উপন্যাসে সেই জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেছেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ 1936 সালে যে বন্দে মাতরম গানের সুর উনি দিয়েছিলেন, যখন সেই বন্দে মাতরম গানকে ভারতের জাতীয় সঙ্গীত করার প্রস্তাব কংগ্রেসের মধ্যে আলোচিত হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ বলেছেন এটা তো দুর্গার স্তব, এটা সঙ্গীত হিসেবে ঠিক আছে কিন্তু এটা তো জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা উনি সুভাষ বসুকে একটি চিঠিতে তিনি খুব পরিষ্কার ভাবে উল্লেখ করেছিলেন। রবীন্দ্রনাথ পরবর্তীকালে মুসলমানের গল্প লিখেছেন, যেটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। সেই গল্পে তিনি মানে সার্বিকভাবে হিন্দু সমাজের জাতপাত ইয়েকে একদিকে সমালোচনা করছেন, অন্যদিকে একজন মুসলমান মহিলার সাহসিকতা এবং তার যে উদারতা সেইটার প্রশংসা করছেন। ফলে রবীন্দ্রনাথকে মুসলমান বিরোধী, বাঙালি মুসলমান বিরোধী একজন সাহিত্যিক হিসেবে প্রচার করা এটা সত্যের অপলাপ করা। দ্বিতীয় যে ঘটনা যা উল্লেখ করা হয় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করেছেন, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং তার
আহ, যে আঙ্গিক ইত্যাদি তাই নিয়ে কোনো বক্তব্য রাখেননি। কলকাতায় কিছু বাঙালি হিন্দু ভদ্রলোক উনি আন্দোলন করেছিল, বিদ্যালয়ের কোনো যোগাযোগ ছিল না। রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষার অত্যন্ত বিরোধী ছিলেন, ঔপনিবেশিক শিক্ষার অত্যন্ত বিরোধী ছিলেন। রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তীব্র সমালোচনা করেছেন, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন কেন জানি না, বিংশ শতাব্দীর আগে পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো পঠন পাঠন হতো না, শুধুমাত্র পরীক্ষা নেওয়া হতো। স্যার আশুতোষ মুখার্জির পরে পঠন পাঠনের ব্যবস্থা তৈরি হয় এবং স্নাতকোত্তর স্তরে। তো এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কোনো মোহ ছিল না। 1921 সালে তিনি ব্যস্ত ছিলেন, 1914 সালে যে সভায়, কলকাতায় যে সভায় কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করা হয়েছিল, সেই সময় রবীন্দ্রনাথ শিলাইদহ হয়েছিল। কাজেই রবীন্দ্রনাথের, এবং সেই সময় রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাওয়ার কথা ছিল, বিদেশে যাওয়ার বা ইংল্যান্ড বা ফ্রান্স যাওয়ার কথা ছিল। তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি শিলাইদহে চলে যান, পরে শিলাইদহ থেকে শান্তিনিকেতনে আসেন। তিনি সেই সময় বহু গান এবং কবিতা লিখেছেন এবং তিনি 1914 সালে 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে তিনি তার একটা নিজস্ব ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়, যাকে তিনি ভেবেছিলেন বিশ্বের সাথে ভারতীয় যোগাযোগ হবে, ভারতী বলতে ভারতবর্ষ, এবং প্রাচ্যের থেকে দৃষ্টিকোণ থেকে প্রতীচ্যের সঙ্গে ঔপনিবেশিকতাবাদকে ভেদ করে প্রতীচ্যের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হবে, সেখানে প্রাচ্যবিদ্যার চর্চা হবে, সেই ধরনের বিশ্ববিদ্যালয় 1921 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেটার নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আপনি জানেন, আপনি সেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। কাজেই রবীন্দ্রনাথের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠন প্রণালী ইত্যাদি এবং এই যে বিতর্ক, এই বিতর্কের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। যারা এই নিয়ে প্রচার করেন তারা মিথ্যে কথা বলেন। এটা হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয়, রবীন্দ্রনাথের সম্বন্ধে নানা ধরনের কুৎসা রটনা করা হয়। এগুলি কুৎসা এবং এগুলি যেরকম বাংলাদেশের বা আমরা বাংলাদেশ দলের নেতা ব্যারিস্টার ফুয়াদ বললেন রবীন্দ্রনাথের নাকি যৌন রোগ ছিল, সিফিলিস বা গনোরিয়া। এগুলো রবীন্দ্রনাথের বিরুদ্ধে কুৎসা ছাড়া কিছুই নয়। রবীন্দ্রনাথ সেই সময়ের একজন ভারতীয় কবি যিনি বিশ্বে সাংঘাতিকভাবে সমাদৃত হয়েছিলেন। বিশ্বের এমন কোনো দেশ নেই, এমনকি সুদূর আর্জেন্টিনা পর্যন্ত তিনি সেখানে গেছেন, সেখানে তার নামে রাস্তা তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছাত্র এবং শিষ্য ছিলেন সৈয়দ মুস্তফা আলী, যিনি আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে শান্তিনিকেতনে পড়েন। রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ, ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ ছিলেন, যদিও বিশ্বভারতীতে তার স্বয়ং তার সময়ে এমন একটি ঘটনা ঘটেছিল, হিন্দু মহাসভা এমন একটি ঘটনা ঘটিয়েছিল যে তিনি বিরক্ত হয়েছিলেন। সেটি হচ্ছেন পল্লীকবি জসিমউদ্দিন। কিন্তু পল্লীকবি জসিমউদ্দিন রবীন্দ্রনাথের ব্যক্তিগতভাবে একান্ত অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথ তাকে পুত্র স্নেহ করতেন এবং তার সঙ্গে ছিলেন। এছাড়াও বহু জ্ঞানী গুণী পূর্ববঙ্গের মুসলমান সমাজের মানুষ রবীন্দ্রনাথের জীবৎকালে, রবীন্দ্রনাথের মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথের সঙ্গে যুক্ত হন। কাজেই রবীন্দ্রনাথকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা গুলি একান্তভাবে দুর্ভাগ্যজনক। এখন বাংলাদেশের পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি 1943 সালে কলকাতায় তৈরি হয়। তাদের একটা লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের লোকায়ত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা সামনে নিয়ে এসে পূর্ব পাকিস্তানের একটা নিজস্ব সাংস্কৃতিক ধারা তৈরি করবেন, যেটা বাংলার যে প্রতিষ্ঠিত যার সঙ্গে মূলত বাঙালি হিন্দু লেখকদের যোগাযোগ রয়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ইত্যাদি, তার থেকে ভিন্ন ধরনের হবে।
এবং সেক্ষেত্রে তারা আয়ারল্যান্ডকে একটা মডেল হিসেবে দেখেছেন। কিন্তু এই ধারার সঙ্গে অন্যতম গভীরভাবে যুক্ত আবুল মনসুর আহমেদের লেখায় আমরা দেখতে পাই যে তার রবীন্দ্রনাথের প্রতি বিপুল শ্রদ্ধা ছিল। কাজেই তিনি বলছেন যে রবীন্দ্রনাথ একজন মানবতাবাদী কবি, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে তার পথটা আমার পথ নয়। কিন্তু তার পথটা আমার পথ নয় সেটা বলা এক জিনিস, আর রবীন্দ্রনাথকে গালাগালি করা, রবীন্দ্রনাথকে সংস্কৃতির ক্ষেত্রে বাদ দেওয়া এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা অন্য জিনিস, রবীন্দ্রনাথের বিরুদ্ধে কুৎসা রটনা করা এটা অন্য জিনিস। এখন এটা কেন করেন, তার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে রবীন্দ্রনাথ হলেন একমাত্র কবি যিনি বাংলাদেশের জনগণের অভ্যন্তরে তার একটা মধ্যবিত্ত সাহিত্য সচেতন মানুষের মধ্যে তার একটা বিরাট প্রভাব রয়েছে। এটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে কুৎসা রটনা করা সত্ত্বেও বিরাট প্রভাব রয়েছে। 60-এর দশকে যখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ইত্যাদি শুরু হচ্ছে তখন ছায়ানটের একটা বিরাট ভূমিকা ছিল, এবং ছায়ানটের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন, তিনি শান্তিনিকেতনে পড়াশুনো করেছেন, শান্তিনিকেতনে পরবর্তীকালে তিনি গবেষণাও করেছিলেন, এবং তার ফলে তারা রবীন্দ্রসঙ্গীতকে তারা বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন। এই যে বাঙালি রবীন্দ্রনাথের যে বাঙালি সংস্কৃতির ওপর যে প্রভাব, বাংলাদেশের সংস্কৃতির ওপর প্রভাব এবং রবীন্দ্রসঙ্গীতের যে প্রভাব, সেটাকে তারা অপছন্দ করেন বলেই, এবং আমার নিজের ধারণা তারা অপছন্দ করেন কারণ রবীন্দ্রনাথ জন্মসূত্রে ব্রাহ্ম ছিলেন, যদিও তারা ব্রাহ্ম এবং হিন্দুদের মধ্যেকার তফাৎটা বোঝেন না, এবং রবীন্দ্রনাথ জন্মসূত্রে ব্রাহ্ম ছিলেন, সেই সূত্রে তাদের একটা অদ্ভুত রবীন্দ্র বিদ্বেষ রয়েছে যেটা আমার মনে হয় একান্তভাবে অনভিপ্রেত। এবং রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের প্রতিপক্ষ হিসেবে নজরুলকে দাঁড়া করানোর চেষ্টা একেবারেই অনভিপ্রেত, কারণ রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সম্পর্ক খুবই ভালো ছিল। 1928 সালে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের একটি বিবাদ হয়, যা নিয়ে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথের ভাতুষপুত্রীর স্বামী, বীরবল নামে তিনি লিখতেন, তিনি একটি লেখা লেখেন বাংলা সাহিত্যে খুনের মামলা, ঠাট্টা করে। সেটা হচ্ছে খুন শব্দটা নজরুল ব্যবহার করতেন না, খুন শব্দটা ব্যবহার নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে খুন শব্দটা মানুষ হত্যার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, খুন শব্দটা রক্ত হিসেবে ব্যবহার করাটা বাংলা ভাষায় খুব বেশি প্রচলিত নয়। তো এই যে বিষয়, এটা নিয়ে নজরুলের সাথে একটু তার বাদানুবাদ হয়েছিল, এবং নজরুল তখন বলেছিলেন বড়র পিরিতি, নজরুল মনে করেছেন রবীন্দ্রনাথ তাকে উদ্দেশ্য করেই বলেছেন, বড়র পিরিতি বালির বাদ ইত্যাদি নজরুল লেখেন। কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়, এবং রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে নজরুল অপূর্ব কবিতা রচনা করেন এবং শ্রদ্ধার সম্পর্ক থাকে। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের বিরোধ, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো সাহিত্যের অঙ্গনে, যারা সাহিত্যের ছাত্র তারা আরো ভালো বলতে পারবেন, আপনিও সাহিত্যের ছাত্র, যে এগুলি একেবারেই অনভিপ্রেত ঘটনা। দুজন কবি তাদের স্বকীয় সৃষ্টির সৌরভে উজ্জ্বল, তাদেরকে প্রতিযোগিতা না করে তাদের ভিন্ন ভিন্ন যে ভাবধারা রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। কাজেই আমার মনে হয় না, আমার রবীন্দ্র বিরোধিতার আমি ভীষণভাবে বিরোধী, এটা আমি পরিষ্কারভাবেই বলে দিতে চাই। অনেক ধন্যবাদ দাদা। আমাদের এই মুহূর্তে একটা ব্রেক নিতে হবে, তো এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী আরো যে দুইজন ব্যক্তি তাদের সম্পর্কে জানবো। আমরা একটা ব্রেক নিচ্ছি এখন।